এখন আমরা আলোচনা করব উইলিয়াম শেক্সপিয়ারের লেখা এজ ইউ লাইক ইট। এই এজ ইউ লাইক ইট নাটকটি উইলিয়াম শেক্সপিয়ারের বেস্ট নোন কমেডি। এই এজ ইউ লাইক ইট লেখা হয়েছিল 1599 থেকে 1600 এর মধ্যে। এরপর আমরা জানব পাবলিকেশন অথবা পারফরমেন্স হিস্ট্রি। এই পাবলিকেশন এজ ইউ লাইক ইট কে প্রথম ফার্স্ট ফোলিওর মধ্যে নিয়ে আসা হয়েছিল 1623-তে, আর এই এজ ইউ লাইক ইট একে পারফর্ম করানো হয়েছিল 1599 থেকে 1600 এর এই সময়কালের মধ্যে। এটা কিন্তু আমাদের কাছে অতটা পরিচিত নয়, আননোন ফ্যাক্ট, কিন্তু আমরা বলতে পারি যে এই সময়কার মধ্যে এটাকে পারফর্ম করা হয়েছিল। এরপরে কোথায় সেটাকে পারফর্ম করা হয়েছিল? গ্লোব থিয়েটার অথবা ব্ল্যাক ফেয়ার থিয়েটার, যেটা আমাদের লন্ডনে অবস্থিত। এই স্মল ইনফরমেশনগুলোকে একটু মনে রাখতে হবে, কারণ এইগুলোই পরীক্ষাতে দিয়ে দেয়। এরপরে আমরা জানবো থিম। এই নাটকের মধ্যে যে থিমটা আমরা লক্ষ্য করব, যে থিমগুলো, সেগুলোর মধ্যে প্রথমে রয়েছে লাভ। শেক্সপিয়ারের যে কোনো কমেডিতে আমরা এই লাভ থিমটাকে খুঁজে বার করতে পারি। আর আইডেন্টিটি, ডিসগাইজ, এই ডিসগাইজ ব্যাপারটাও শেক্সপিয়ারের বেশিরভাগ প্লের মধ্যে আমরা পেয়ে থাকি। এরপরে পাস্টোরাল লাইফ আর কোর্ট লাইফের মধ্যে যে একটা রেসারেসি, এই ব্যাপারটাও কিন্তু আমরা তার এই নাটকের মধ্যে পেয়ে থাকবো। আর ফেট অ্যান্ড ফরচুন এই নাটকের আরেকটা থিমের মধ্যে পড়ে। আর ট্রান্সফরমেশন, যেখানে আইডিয়া দ্যাট পিপল ক্যান চেঞ্জ অ্যান্ড ফাইন্ড নিউ অপরচুনিটি, সেই রকমের প্রসপেক্টিভ কিন্তু আমরা এই নাটকের মধ্যে পেয়ে থাকবো। এরপরে আমরা জানবো ক্যারেক্টার্স। এই ক্যারেক্টার্স থেকে অনেক কোশ্চেন কিন্তু আসে। প্রথমে আমাদের অবশ্যই জানতে হবে প্রোটাগনিস্ট কে। এই নাটকের প্রোটাগনিস্ট মানে মেন ক্যারেক্টার, সেটা হলো আমাদের রোজালিন্ড। এবার রোজালিন্ড একজন ইয়ং woman who disguises herself as Ganymede and offers witty and wise commentary on love and identity. তাহলে রোজালিন্ড কিন্তু যে ডিসগাইজ ক্যারেক্টারটি এই নাটকের মধ্যে পারফর্ম করবে সেটা হলো গ্যানিমিড। তাহলে গ্যানিমিডের নামটা আমাদের মনে রাখতে হবে। এরপরে অ্যান্টাগনিস্ট। এই প্লের মধ্যে ডাইরেক্টলি কোনো অ্যান্টাগনিস্ট নেই, কিন্তু আমরা ডিউক ফ্রেডেরিককে অ্যান্টাগনিস্ট হিসাবে পেয়ে থাকি। তাকে আমরা অ্যান্টাগনিস্ট এই জন্যই বলবো, দ্য ইয়ঙ্গার ব্রাদার অফ ডিউক সিনিয়র হলো আমাদের ডিউক ফ্রেডেরিক। সে তার যে দাদা, তার দাদার সিংহাসন কেড়ে নিয়েছিল, সেই জন্য আমরা ওকে একজন ক্রুয়েল রুলার বলতে পারি। মেজর ক্যারেক্টারের মধ্যে রয়েছে রোজালিন্ড। আর রোজালিন্ড তো হলো আমাদের প্রোটাগনিস্ট। তারপরে অরল্যান্ডো আছে, যাকে রোজালিন্ড লাভ করত। আর তারপরে আছে সিলিয়া। তারপরে আমাদের রয়েছে টাচস্টোন। আর এই টাচস্টোনের নামটা অনেক ভালো করে মনে রাখবে, কারণ সে হলো একজন কোর্টফুল, একজন বোকা ক্যারেক্টার, কিন্তু তার মুখ থেকে আমরা অনেক সুন্দর সুন্দর লাইন পাবো পরবর্তী ক্ষেত্রে, ফেমাস লাইনের মধ্যেই পড়ে। এরপরে আছে জেক্স। জেক্স হলো একজন মেলানকলি অ্যান্ড ফিলোসফিক্যাল নোবেলম্যান। সে আবার একটা গান গেয়েছিল ওই নাটকের মধ্যে, সেই গানটা হলো 7 এজেস অফ ম্যান। মানুষের 7টা স্টেজকে সে তুলে ধরেছে সমগ্র জীবনের। এরপরে কিছু কিছু মাইনর ক্যারেক্টার রয়েছে, যে ডিউক সিনিয়র। ডিউক সিনিয়র হলো ওই ডিউক ফ্রেডেরিকের দাদা, যাকে এক সময় তাড়িয়ে দেওয়া হয়েছিল তার সিংহাসন থেকে তার ভাইয়ের দ্বারা। এরপরে আছে সিলভিয়াস, একজন শেফার্ড, যে কিনা লাভ করে ফোবে। এবার ফোবে আরেকজন শেফার্ডেস, সে রিজেক্ট করে দিয়েছে কাকে? সিলভিয়াসকে, বাট বিকামস অ্যাট্রাক্ট টু গ্যানিমিড। গ্যানিমিডের প্রতি সে অ্যাট্রাক্ট হয়েছিল। অ্যাকচুয়ালি সে বুঝতো না গ্যানিমিড অ্যাকচুয়ালি একজন মেয়ে, রোজালিন্ড। এরপর আছে লে বেউম, এ কোর্টিয়ার হু অ্যাক্টস এজ এ মেসেঞ্জার। তাহলে এইগুলো ছিল আমাদের মাইনর ক্যারেক্টার, সেগুলো আমাদেরকে
মনে রাখতে হবে। এরপরে এটা কি রকমের নাটক, আমি বললাম যে এটা একটা কমেডি। একে আবার রোমান্টিক কমেডির মধ্যে আমরা ক্লাসিফাই করতে পারি। কেন? কারণ এটার মধ্যে হিউমার রয়েছে, এর মধ্যে মিস্টেকেন আইডেন্টিটিজ রয়েছে যেখানে আমাদের হিউমারটা তৈরি হচ্ছে, আর লাভ রয়েছে, আর একটা হ্যাপি রেজুলেশন রয়েছে, সেই জন্য আমরা একে কমেডি বলবো। এরপরে আমাদের ন্যারেটরের ব্যাপারে জানতে হবে। এই নাটকের মধ্যে কোনো ট্রেডিশনাল ন্যারেটর নেই, আর যে ক্যারেক্টারগুলো আছে তারাই ন্যারেট করছে তাদের নিজস্ব যে গল্পগুলো ডায়লগের আকৃতিতে। এটি একটা ড্রামাটিক ন্যারেটিভের গঠনযুক্ত নাটক, যার মধ্যে এক্সটার্নাল কমেন্টারি প্রোভাইডেড বাই ক্যারেক্টার্স লাইক জ্যাক্স। এর মধ্যে আবার কিছু এক্সটার্নাল কমেন্টারি রয়েছে যেটা বিভিন্ন ক্যারেক্টার তাদের ডায়লগের মাধ্যমে প্রেজেন্ট করছে। এক্সটার্নাল কমেন্টারি কি জিনিস? বাইরের কোনো জিনিসকে নিয়ে ওই নাটকের মধ্যে প্রবেশ করানো, সেটা নাটকের বিষয়বস্তু নাও হতে পারে। অ্যাক্ট অ্যান্ড সিন ডিভিশন, এই নাটকটাকে 5টা অ্যাক্টের মধ্যে আমরা নয়, উইলিয়াম শেক্সপিয়ার ভাগ করে রেখেছে। অ্যাকচুয়ালি উইলিয়াম শেক্সপিয়ারের যতগুলো নাটক আছে তার মধ্যে বেশিরভাগ নাটকেই কিন্তু 5টা অ্যাক্টের হয়। আর এখানে মাল্টিপল সিন রয়েছে। সিনের সংখ্যা পারফেক্টলি উল্লেখ করা নেই, যদি নেক্সট পেজের মধ্যে আছে তো আমি উল্লেখ করব, কিন্তু তোমাদের এটা মনে রাখতে হবে যে কতগুলো সিন এবং কোন কোন অ্যাক্টে কতগুলো সিন আছে সেটাও। এবার বিভিন্ন অ্যাক্ট কিন্তু বিভিন্ন জায়গার মধ্যে লোকেটেড, ইনক্লুডিং দ্য কোর্ট অ্যান্ড দ্য ফরেস্ট অফ আর্ডেন। এই যে ফরেস্ট অফ আর্ডেন, এই ফরেস্ট অফ আর্ডেনটা কিন্তু অনেক দরকারি এই নাটকের জন্য। বেশিরভাগ সিচুয়েশনটাই আমরা ফরেস্ট অফ আর্ডেনের মধ্যে পাবো। আর এরপর আমরা জানবো ওপেনিং লাইন, এন্ডিং লাইন অ্যান্ড ফেমাস লাইন। এখান থেকে প্রশ্ন প্রায় এসে থাকে। ওপেনিং লাইনটা অনেকটাই বড়, তোমাকে এই পুরো প্যাসেজটা পড়ে নিতে হবে। ওপেনিং লাইনটা আমাদের শুরু হচ্ছে ডিউক সেনিয়রের মুখ দিয়ে। এটা অ্যাক্ট 1 সিন 1 অবশ্যই ওপেনিং লাইন হয়। এখানে কি বলছে? নাও মাই কোমেটস ব্রাদার্স ইন এক্সাইল, মানে ডিউক সেনিয়রকে আমরা দেখতে পাচ্ছি যে তার সিংহাসন থেকে তাকে বার করে দিয়েছে তার ভাই, আর সেই তখন সে তার সঙ্গী সাথীদের বলছে যে আমরা এখন এক্সাইলের মধ্যে রয়েছি। Hath not old custom made this life more sweet than that of a painted pomp? সে বলছে, জিজ্ঞেস করছে, একটা রেটোরিক্যাল কোয়েশ্চেন মার্ক আছে, বলছে আমাদের যে একটা পুরনো জীবনযাপন ছিল কোর্টের মধ্যে, সেগুলো কি আমাদের কাছে বেশি মজাদার বা সুইট ছিল, না এখন আমরা যে জীবনযাপনটা করতে যাচ্ছি সেটা আমাদের কাছে সুইট হবে? এরকমের একটা পার্থক্য সে তুলে ধরেছে, একবার পড়ে নিয়ে দেখে নেবে। আর নট দিজ উডস মোর ফ্রি ফ্রম পেরিল দ্যান দ্য এনভিয়াস কোর্ট? Here feel we not the penalty of Adam, the season's difference, as the ice fang and Charlie's chiding of the winter's wind, which then it bites and blows upon my body, even till I shrink with cold. I smile and say, this is no flattery, these are counselors that feeling persuade me what I am. এই লাইনগুলো সে তার মনের ভাবকে ব্যক্ত করেছে তাকে যখন সিংহাসন থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল তার ভাইয়ের দ্বারা। এরপরে আমাদের একটা ফেমাস লাইন এখানে দেওয়া হলো, একটাই দেওয়া আছে, ওকে। এটা আবার জেক্সের দেওয়া ফেমাস লাইন। আমি বললাম না, জেক্স হচ্ছে একজন মেলানকলিক ফেলো। এই ফেমাস লাইনটা অ্যাক্ট 2 সিন 7 এর মধ্যে রয়েছে। কি হচ্ছে ফেমাস লাইন? অল দ্য ওয়ার্ল্ডস এ স্টেজ। সে সমগ্র পৃথিবীটাকে একটা স্টেজের সাথে তুলনা করেছে, আর যে ম্যান রয়েছে, উইমেন রয়েছে, তারা এই স্টেজের মধ্যে অ্যাক্টর্স, তারা স্টেজের মধ্যে পারফর্ম করে। তারা এক সময় আসে, এক সময় চলে যায়,
আর তারা বিভিন্ন সময় বিভিন্ন রকমের পার্ট করে। তাহলে এই যে লাইনগুলো এগুলো একটু মনে রাখবে। এরপরে যে এন্ডিং লাইন রয়েছে যেটা অ্যাক্ট 5 সিন 4 এর মধ্যে, সেটা আমাদের টাচস্টোন বলছে। This is not the fashion to see the lady, the epilogue, but it is no more unhandsome than to see the Lord, the prologue. If it not be the fashion, there is pity of it. Okay? তাহলে এই এই লাইনটা আমাদের টাচস্টোন বলছে, এটা আমাদের এই ড্রামার লাস্ট লাইন। এরপর আমরা জানবো সেটিং। তাহলে কোথায় কোথায় এই ড্রামাটাকে আমাদের সেট করা হয়েছে। ফার্স্ট সেটিং এর মধ্যে পড়ে দ্য কোর্ট অফ ডিউক ফ্রেডেরিক, ডিউক ফ্রেডেরিকের যে কোর্ট সেইখানে। দ্য ফরেস্ট অফ আর্ডেন, সেখানেও রয়েছে সেটিং। এরপরে আরও কিছু আমাদের সেটিং এই ড্রামার মধ্যে থাকতে পারে। ভেরিয়াস রেফারেন্সেস, কীরকমের রেফারেন্স শেক্সপিয়ার ইউজ করেছে তার এই ড্রামাতে। ক্লাসিক্যাল মাইথোলজি থেকে কিছু ফিগার সে তুলে এনেছে, যেমন রোজালিন্ডের যে ক্যারেক্টার গ্যানিমিড, যেটা আমাদের ক্লাসিক্যাল মাইথোলজি থেকে নেওয়া হয়েছে। 7 এজেস অফ ম্যান, যেটা আমাদের জেক্সের মুখে দিয়ে উইলিয়াম শেক্সপিয়ার পাঠ করিয়েছে এখানে, সেটাও কিন্তু আমাদের একটা ফিলোজফিক্যাল রেফারেন্সেস ইন দ্য প্লে। সেটা কোথা থেকে নেওয়া হয়েছে সেটা হয়তো কোনো সোর্সের নয়, কিন্তু এটা একটা ফিলোজফিক্যাল রেফারেন্স, সেটা শেক্সপিয়ার দেওয়ার চেষ্টা করেছে। এরপরে টাইটেল সোর্স বা ড্রামা সোর্স, কোথা থেকে এই টাইটেলটা নেওয়া হয়েছে। তাহলে টাইটেলটা সম্ভবত একটা মানুষের চয়েসকে বুঝিয়েছে, যে অ্যাজ ইউ লাইক ইট, যেমনটা তোমার ইচ্ছা সেইভাবে তুমি কোনো কাজ করতে পারো। টাইটেলের সোর্স কিছু নেই, এখানে বলা হয়েছে যে মানুষের ইচ্ছা অনুযায়ী এই টাইটেলটাকে সে ইউজ করেছে। এরপরে সোর্স কোথা থেকে এই পুরো ড্রামার কনসেপ্টটা সে নিয়েছিল, সেটা আমাদের রোজালিন্ড বলে একটা থমাস লজের ওয়ার্ক রয়েছে, যেটা পাবলিশ হয়েছিল 1590-তে। সেইখান থেকেই সে কি এই ড্রামার যে সোর্সটা সেটা নিয়েছিল। এবার পুরোপুরি যে সেটা ওইভাবেই শেক্সপিয়ার লিখেছিল সেরকম কিছু নয়, সে অনেকটা চেঞ্জ করেছিল তার এই নিজের এজ ইউ লাইক ইট কমেডির মধ্যে। এরপর কি কি সিম্বল আমরা দেখতে পাবো তার এই এজ ইউ লাইক ইটে। দ্য ফরেস্ট অফ আর্ডেন, এটা কিন্তু একটা সিম্বল রয়েছে, যেটা কিসের, এসকেপ অ্যান্ড রিটার্ন টু নেচারের মধ্যে। ডিসগাইসেস, যেটা আমাদের সিম্বলাইজ দ্য ফ্লুইডিটি অফ সোশ্যাল রোলস অ্যান্ড হিউম্যান নেচারকে সিম্বলাইজ করছে। দ্য ফুল, এই ফুল যে টাচস্টোন, এই যে ফুলটা প্লে করছে, সেটার মধ্যে উইজডম রয়েছে, হিডেন বিনিথ হিউমার অ্যান্ড উইথ আন্ডার কোশ্চেনিং নর্মস। এই যে ফুল, তারা কিন্তু অনেক সুন্দর সুন্দর কথা বলে থাকে অনেক সময় কোর্ট রুমের মধ্যে বা বাইরে, সেটা আমরা আপাত দৃষ্টিতে একটা হিউমারাস ভাবেই নিই, কিন্তু সেটা অনেকটাই উইটফুল, মানে জ্ঞানী। এরপরে যেসব মোটিভসগুলো রয়েছে, প্রথম মোটিভস রয়েছে ট্রান্সফরমেশন, তারপর রয়েছে এক্সাইল অ্যান্ড নেচার রিটার্ন, এরপরে কোর্ট ভার্সেস কান্ট্রি, এটাও কিন্তু আমাদের মোটিভের মধ্যেই পড়ছে। এরপরে এখানে আমাদের অ্যাক্ট অ্যান্ড সিন ওয়াইজ সামারি রয়েছে এজ ইউ লাইক ইটের, তোমরা পারলে একবার পড়ে নিতে পারো। পুরো সামারিটা খুব সুন্দর করে দেওয়া হয়েছে এখানে, একবার ভিডিওটা পজ করে করে পড়ে নিতে পারো, কোশ্চেন আনসার গুলো করতে সুবিধা হবে তোমাদের। এরপরে কিছুগুলো আমরা এমসিকিউ কোশ্চেন আনসার এজ ইউ লাইক ইট থেকে করে নিই। দেখো আনসার দেওয়াই হয়েছে। হু আসার্ফ ডিউক সিনিয়র থ্রোন, কে ডিউক সিনিয়রের যে সিংহাসনটা সেটা নিয়ে নিয়েছিল। আসার্ফ মানে ছিনিয়ে নেওয়া, সেটা হলো ডিউক ফ্রেডেরিক। ওকে, দাঁড়াও একটু বড় করি এটা।
ওকে, আমরা এরপরে সেকেন্ড কোশ্চেনে যাব। সেকেন্ড কোশ্চেনে আনসারটা যেন না দেখায়। ওকে, এরপরে দেখো সেকেন্ড কোশ্চেনে কি বলছে, হোয়ার ডাজ ডিউক সিনিয়র লিভ ইন এক্সাইল। ডিউক সিনিয়র কোথায় তাকে তাড়িয়ে দেওয়ার পরে বাস করেছিল, সেটা অবশ্যই হবে ইন দ্য ফরেস্ট অফ আর্ডেন, মানে অপশন বি হয়ে গেল আমাদের আনসার। এরপরে থার্ড কোশ্চেনের মধ্যে হ্যাঁ, হু মিসট্রিটস অরল্যান্ডো অ্যাট দ্য বিগিনিং অফ দ্য প্লে। গল্পের শুরুতে কে অরল্যান্ডোর সাথে খারাপ ব্যবহার করেছিল, সেটা কে আমাদের হবে ডিউক ফেডেরিক, অবশ্যই সেই দুষ্টু লোক ডিউক ফেডেরিক, যাকে আমরা অ্যান্টাগনিস্ট বলবো, সেই মানুষটাই। ওহো সরি, আমি ভুল বলে দিলাম, এটা হবে অলিভার, তার ভাই তার সাথে, বা ভাই না দাদা, আমার একটু কনফিউজ হচ্ছে বুঝতে, সে হয়তো ভাই বা দাদা কিছু একটা হবে, সে তার সাথে মিসট্রিট করেছিল। তাহলে সেটা ডিউক ফ্রেডেরিক হবে না, ডিউক ফ্রেডেরিক দ্বিতীয় ব্যক্তি হবে যে ওই অরল্যান্ডোর সাথে মিসট্রিট করেছিল। এরপরে হোয়াট ডিসগাইজ ডাজ রোজালিন্ড অ্যাডপ্ট। রোজালিন্ড কোন ভেষটা ধারণ করেছিল, সেটা অনেকবার ডিসকাস করা হয়েছে এই ড্রামার ইনফরমেশনগুলো বলার সময়, সেটা হলো আমাদের গ্যানিমিড। এ দেখো, এই ইয়ং ম্যান নেমড গ্যানিমিড, তাহলে অপশন সি হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার। অপশন সি কারেক্ট আনসার। 5 এর মধ্যে কি হয়েছে, হুইচ সিলিয়া ডিসগাইজ অ্যাজ ডিউরিং দেয়ার এক্সাইল। তাহলে সিলিয়া কোন রূপটা ধারণ করেছিল এক্সাইলে, সেটা হবে আমাদের এলিয়েনা। এরপর আমরা ক্যারেক্টার সম্বন্ধে কিছুগুলো প্রশ্ন উত্তর জানবো। হু ইজ দ্য প্রোটাগনিস্ট অফ দ্য প্লে। প্রোটাগনিস্ট আমাদের রোজালিন্ড হয়ে যাবে। হুইচ ক্যারেক্টার ইজ নোন ফর হিজ মেলানকলি অ্যান্ড রিফ্লেক্টিভ, সেটা আমাদের জ্যাক্স হয়ে যাবে। কোথায় গেল জ্যাক্স, হ্যাঁ বি হয়েছে এখানে। এরপরে হু ডেলিভার্স ওয়ার্ল্ড স্টেজ মিনস অল দ্য ওয়ার্ল্ডস এ স্টেজ মনোলগ, এটা হলো আমাদের জ্যাক্স। হোয়াট ইজ টাচস্টোন রোল ইন দ্য প্লে। টাচস্টোনের রোল হচ্ছে ফুল অ্যান্ড কমিক রিলিফ, সি হয়ে যাবে আমাদের আনসার। 10 হয়েছে হুইজ ম্যাডলি ইন লাভ উইথ ফোবে, সেটা সিলভিয়াস হয়ে যাবে আনসার, অপশন সি। তাহলে এইভাবে আমাদের পুরো ড্রামাটাকে বিভিন্ন অ্যাসপেক্ট ওয়াইজ কমপ্লিট করতে হবে। এমসিকিউ ধরে, সেটার সামারি পড়ে, সেটার লাইন বাই লাইন ডিসকাস করে, অথবা তার যে ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন আছে সেগুলোকে আলোচনা করে আমাদের পুরো ড্রামাটাকে কমপ্লিট করতে হবে। এটা কিন্তু এই যে 20 মিনিট বা 30 মিনিটের কোনো কাজ নয়, এটার জন্য হয়তো তোমাকে 2-3 দিন পুরো ইনভেস্ট করতে হবে। আর আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব যে পুরো ড্রামাটাকে একবার ভালো করে পড়ে নাও। যে কোনো টেক্সট যেগুলো দেওয়া হয়েছে না পড়ে তুমি কখনোই একটা এক্সামকে কোয়ালিফাই করতে পারবে না। আর যদি তোমরা এই বইটা আমার নেব বলো, অবশ্যই নিতে পারো। এই বইয়ের মধ্যে সমগ্র যে সিলেবাসটা রয়েছে সেটা খুব সুন্দর করে আলোচনা করা হয়েছে, অজস্র এমসিকিউ রয়েছে, তোমরা এখান থেকে নিজের প্রিপারেশন করতে পারো। ঠিক আছে, এই যে বইটা, এখানে পুরো সিলেবাস দেওয়া হলো এবং এই সিলেবাস অনুযায়ী পুরো ইনফরমেশন প্রোভাইড করা আছে, তোমরা সেগুলো অবশ্যই পেতে পারো। এবং সেই জন্য তোমাকে আমার এই দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে। আর আমি সেখানে বলে দেবো যে তোমাদের হার্ড কপি সফট কপির জন্য কী রকমের প্রাইস পে করতে হবে। ওকে, থ্যাংক ইউ।